তুষারকান্তি ঘোষ, উত্তর কলকাতার সভাপতি ভাই তমগ্ন ঘোষ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা যে মুর্শিদাবাদের দাঙ্গার ছবি, এবং এটাকে আমার মনে হয় দাঙ্গা বলা উচিত নয়, তার কারণ দাঙ্গাতে দুটো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে লড়াই হয়। এখানে দুটো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে লড়াই হয়নি, নিরীহ সংখ্যালঘু হিন্দুদের উপর, ওই জেলাতে হিন্দুরা সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, কচুকাটা করা হয়েছে, এথনিক ক্লিনজিং হয়েছে, আমি যাকে বলবো। ঘর ছাড়ার হয়েছে প্রচুর মানুষ, যারা নৌকো পারে, সবাই পারেনি, কিছু মানুষ তাদের মধ্যে থেকে প্রথমে প্রায় 700 মানুষ নৌকো করে পার হয়ে পাশের বিধানসভা, অর্থাৎ মালদা জেলার অন্তর্গত যে বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভা, সেই বৈষ্ণবনগর বিধানসভার যে পারলালপুর হাই স্কুল, সেই পারলালপুর হাই স্কুলে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আজকে সেই উদ্বাস্তু পরিবারগুলোর মধ্যে কিছু মানুষ, 8 জন, বাচ্চাকে ধরে 9 জন, আমি 8 জনই বলছি কারণ বাচ্চাটির নাম আমি এর মধ্যে ইনক্লুড করছি না, তারা এখানে উপস্থিত আছেন। বংশী মণ্ডল, সুরজিৎ মণ্ডল, তুলরানী মণ্ডল, জয়ন্তী ঘোষ, শ্যাম ঘোষ, আলুন মণ্ডল, স্বর্ণেন্দু মণ্ডল এবং লতা মণ্ডল। তারা আজকে কলকাতায় এসেছেন যে তাদের যে দুঃখ দুর্দশা আপনারা দেখিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের এই কলকাতায় যারা আমরা থাকি তারা তো আর সবাই সেই বেদবোনাতে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানা সম্ভব নয়। কিভাবে রাতের অন্ধকারে এক কাপড়ে তাদের বেরিয়ে যেতে হয়েছে, নৌকো যে পার হবে তার পয়সাটুকু ছিল না, এবং তারপরে ওখানে চোখের জল ফেলতে ফেলতে আমার ঘরের, আপনার ঘরের মা বোনেদের মতোই তারা চোখের জল ফেলতে ফেলতে নববর্ষের দিন, বাঙালি নববর্ষের দিন, যাকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা দিবস নাকি বলে ঘোষণা করেছেন, তারও আবার শুভনন্দনও তিনি জানান, সেই দিনে চোখের জল ফেলতে ফেলতে এনারা ভাত খেতে বাধ্য হয়েছে। তা আমি সেই জন্য বেশি কিছু বলবো না, এনাদের মুখ থেকে আপনারা শুনুন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এত দূর কষ্ট করে এসেছে, সেই কষ্টের কথা শোনাতে, যে কি পরিস্থিতির মধ্যে একজন মানুষ নিজের হাতে গড়া ঘর, নিজের হাতের গড়া ঠাকুর ঘর, সমস্ত কিছু জমানো টাকা, গয়না, যৎসামান্য যতটুকু ছিল সব ফেলে রেখে পালিয়ে আসতে বাধ্য হয়। আমি সেই জন্য আমাদের সাথে যে দিদি আছে সেই দিদিকে প্রথমে বলবো তার বক্তব্য বা তার কথাটা, এরা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন না, কিন্তু এদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা কি ঘটেছিল এদের সাথে সেটা এদেরকে কাছ থেকে শুনুন। সেদিন যেটা হয়েছিল আপনার সাথে সেইটাই বলুন। হ্যাঁ, নাম বলে দিন। বনবাসী মণ্ডল, আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমেরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, পুলিশে থামতে পারেনি। 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে, দিয়ে বিএসএফ ছিল, আমাকে তেড়েছে, দিয়ে তাড়তে আমি বিএসএফ এর সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি, তারপরে বেঁচেছি আমরা। দিয়ে ফের নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা, হাত ধরে। বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব, চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়ে? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। কেন করেছে? আমাদের বেগুনার লোক কিছুই ক্ষতি করেনি, মুসলমানে এই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি। হিন্দু মুসলমান আমরা মেয়ে ছিলাম খুবই, তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা? আমি বলছি কি আমরা যে অন্যায় করিনি, কি কারণে এত অন্যায় করা হলো? বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না। আজ কেন? তো মোদির কাছে যাও, আমরা কি করেছি সাদা পাবলিক? তো বলছে না, মোদি হিন্দু আছে, হিন্দুর মেয়ে থুব না বাঁচতে, ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দুওয়ালাকে।
এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ধামপার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। আমাদের হিন্দু জাত তো ক্ষতি করতে যাই না গো, তাকে নিয়ে হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার, আর বলছে মুসলমান করব, সেদিন মিটাবো। কেন এগুলো ভাষা বলবে? গলায় চাকু লাগাচ্ছে, হেসে লাগাচ্ছে, কিছু বলতে গেছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না। আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না, তাও আগুন লাগিয়ে দিলে। কেন এসব বিনা অন্যায় করলে? এসব কেন বিনা অন্যায় এগুলো করলে? আমাকে, আমার ঘরে তো কিছু নেই, আমরা গরিব মানুষ। আমার স্বামী ডুমরের পাতা কিনে লাই, আমাদের বাগানও নাই। কাঁঠালের গাছ কিনে লাই, পাতা কিনে লাই, দিয়ে বিক্রি করে আমরা খাই। আর 500-600 টাকা হাপ্তা পাই, বিয়ে বাঁধি, ছেলে 3টে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চালাই। 1.5 লাখ টাকা লোন নিয়েছি, 4 বছরই একটু করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে। কিচ্ছু নাই আমার বাড়িতে। কেন এগুলো বিনা অন্যায় করলে? আমি বিচার চাই মুসলিমেদের। কেন মুসলিম জাত এত অত্যাচার করছে? ওদের অন্যায় করা হয়নি, তাও হিন্দুদের ওপরে খালি হামলা চালিয়েছে। আর বেছে 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 খালি মুসলিমেদের ধরে না, হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে। বেছে বেছে হিন্দুর বাড়িওয়ালাকে পুরাচারি, বেছে বেছে হিন্দু দোকানে এই করছে, লুটপাট করছে। কেন? একটা মন্দির ছিল শিবের মন্দির, ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে। আর দোতলার ওপরে ওই পাড়তে যে লুকালছি, তাও বড় বড় ডিমেল ছাড়ছে, দুয়ারে পেট্রোল ঢালছে, বম ছিল, পিস্তল ছিল, চাকু ছিল, অনেক কিছু ছিল ওদের কাছে অস্ত্রীয়। আর আমাদের হিন্দুর বাড়িতে কিছু নাই অস্ত্রীয়, পাড়াইতে দিচ্ছিল না কোনো রকম করে। ধরে বারণ তো বলছে কি ধর শালিকে, এরকম করে বলছে, গালাগালি করছে, অনেক রকম মুখ খারাপ করেছে, তাও কিছুতেই শুনেনি। আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না। বেদবোনা লোক কেউ জায়গার নামটা একটু বলে দেবেন? বেদবোনা। বেদবোনা 16 নম্বর ওয়ার্ড। 2টা কাউন্সিলর থাকতো, কেন গ্রামটা থামতে পারলো না? তো আমরা তো জানি কি মুসলিম সত্তা আছে, কেন হিন্দুকে থামতে? হিন্দু জাত কি অন্যায় করেছিল? তো আমরা তো জেনে নিলাম কি মুসলিম সত্তা আছে। কেন আমরুল আর মেহবু থামতে পারলো না? আমরা কি ওরা কেউ অন্যায় করেছিলাম? তো মেহবু তো কেমন লোক আমরা জানে। আমরা হিন্দু জাতকে আমরা কাউরি ক্ষতি করতে যাই, সেইভাবে অত বড় অন্যায় করলো আমাদের সঙ্গে। মেহবুব হচ্ছে ওখানকার কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর নাম হচ্ছে মেহবুব। 4 গ্রামের লোক ঘেরে নিয়েছে, আর আমরা হিন্দু টিম মধ্যে। কোথায় ছিল? পুলিশ মন্দিরের কাছে ছিল, শিবের মন্দিরের কাছে, আর আমাদের পুলিশ কি- বাড়ির বাগানে। পুলিশ কি আরো হামকি চালাইছে কি আই বেটা করে এমনি করে মারতে, আরো ডাকছে এরকম করে। ওই যে ইয়ারাকে ডাকছে, ওই মুসলিমই ডাকছে পুলিশকে। পুলিশকেই তো মানতে চায় না। তখন দিয়ে বিএসএফ এলো, দিয়ে ফের একটু রক্ষা হলো আমাদের। না তো আমরা তো বাঁচতাম না, বিএসএফ লেগে বেঁচেছি। বিএসএফ কে তো এমনি করে ডাকছে বাগানে। আপনারা এই যে যারা অত্যাচার করেছেন তাদেরকে আপনারা চেনেন? বলছেন চাচা বলেন। চিনি তো, এবার নাম জানি না। আমরা বউ মানুষ কোথায় বাড়াবো? আপনাদের আশপাশের লোকজন চেনা মুখ পরিচিত? হ্যাঁ, সব মুখার বানা ছিল, আধেক লোক মুখার বানা ছিল, মানে মুখটা ঢাকা ছিল আর কি। মুখটা ঢাকা ছিল। বলছে বাংলাদেশ থেকে এসে করেছে, কি না, বলবেন? বাংলাদেশ লয়, সুলিতালার ছিল, হিজলতালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে করে এসে দিগরির লোক এসছে কটা মুখ্যমন্ত্রী ছেলে। বলছে বিএসএফ এসে বিএসএফ সেজে এসে করেছে। বিএসএফ আসেনি। আজকে এনাদের মুখে শুনলেন যে বিএসএফ ছিল বলে এদের জীবন বেঁচেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন। বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে। ভাবুন, যারা দেশের হয়ে বুকে গুলি খায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে এদের মুখেই ভালো শুনলেন, আমাকে বলার দরকার নেই। এবং সেই বিএসএফ কে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন। সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে তাকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি? আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ? মাননীয় মুখ্যমন্ত্রীর বিএসএফ এর উপরে রাগটা কেন? হিন্দুদেরকে বাঁচালো কেন? সেই জন্য এত রাগ যে বিএসএফ এর উপরে মামলা করতে হবে, বিএসএফ এর উপরে তদন্ত করতে হবে। এই দিদি তো বলছে বিএসএফ না থাকলে উনি বাড়ি থেকে পালিয়ে জীবন নিয়ে জান নিয়ে বাঁচতে পারতেন না। আমাদের বেদবোনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে। বিএসএফ কে তো আরো করছে, তারা করছে, তো বিএসএফ তো গুলি মারবেই। বিএসএফ কে তো চাকু লিয়ে তারছে আর বম লিয়ে তারছে, তো বিএসএফ মারবে না গুলি? জান রক্ষা তো করবেই। কখন শুরু হয়েছিল এই ধরনের যে এই যে 4 গ্রাম ঘিরে দিয়ে আমাদের বাড়িতে 2 দিন হামলা করা হয়েছে।
দুদিন, শুক্রবার থেকে। এক এক করে জিজ্ঞেস করুন, উনি যতটা শুক্রবার দুদিন হয়েছে, তো শনিবার দিন আগুন ধরাচ্ছে আমাদের বাড়িতে। সেদিন আর গায়ে হাত দিতে আসছে, মেয়েদের গা জোড়ামো এমনি করে হাত টানছে, আর গায়ে হাত দিতে আসছে গা জোড়ামো। কেন ওগুলা করবে হিন্দুদের মেয়েকে? ঠিক আছে দিদি, সবার পরে বলবেন। আমার নাম সুরজিৎ মন্ডল। সুরজিৎ বাড়ি ধুলিয়ান, মুর্শিদাবাদ 16 নম্বর ওয়ার্ড, পৌরসভা। Sukanta, what do you think? এ বলুন। হিন্দু মুসলমান আমাদের পাশাপাশি বাড়ি। আমরা ওখানে 100টা হিন্দুর বাড়ি আছে, আর 4-5 হাজার মুসলমানের বাড়ি আছে। কোনোদিনও ঝামেলা হয়নি, আমরা ভাবতেও পারিনি যে এরকম হবে। তো হঠাৎ করে মৌলানা সাহেব মসজিদে এলাউ করে দিল কি যেগুলো হিন্দু আছে সবকে কেটে নদীতে ভাসিয়ে দাও, বাড়ি ঘর লুটপাট করে দাও, আগুন জ্বালিয়ে দাও, কিছু হবে না। পুলিশ প্রশাসন এলো, পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে। আমরা অনেক কাউকে ফোন করছি, আমাদের বিজেপি নেত্রীগুলাকে ফোন করছি, তারা আর কিছু কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ঘোষ পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছে। আমরা রাত 10টা 11টা নদী হেলে, আমরা চাংলা ছেড়ে 4-5টা নদী হেলে, আমরা কত বড় নদী হেলে পার হয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে। আমার 12 বছরের ইনকাম, কিছু শ্বশুর বাড়ি থেকে সোনা গয়না পেয়েছিলাম, ওইগুলো ব্যাগে ছিল। 12 বছর কাজ করে বাইরে খাটি আমি, ওইগুলো পয়সা সব জোগাড় করে মনে হয় 1,20,000 মতো হতো, সব ব্যাগে নিয়ে আসছিলাম। 10-12 জন মিলে আমার গলায় ছিঁড়ি লাগিয়ে টাকায় পয়সা সব কেড়ে নিয়েছে, জানে বেঁচে বেরিয়েছে। লক্ষ্মী ভান্ডার পেত আমার স্ত্রী। আর কেউ বলবে আপনাদের মধ্যে থেকে? কাউন্সিলর কে ছিল আপনাদের কাউন্সিলর? আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল মেহবুব আলম। তো তাকে ফোন করেছিলেন না তাকে যে তাকেও ফোন করেছি, উনি আসছে, একদিক দিয়ে আসছেন মুসলমান নিয়ে, বাগান দিয়ে বাড়াচ্ছে, আবার কিছু দিক থেকে হামলা করে দিচ্ছে। মানে ওনারাই করছে। মসজিদে কখন এটা বলা হয়েছিল? যখন ঝামেলাটা লাগে তখন শুক্রবার, শনিবার বিএসএফ এসেছিল, তখন হয়েছে। জুম্মা পড়া হলো, তারপর থেকে বলছে কি সব আপনা আপনা অস্ত্র নিয়ে বাড়িয়ে যাও। শনিবারও দিন বলেছে, শুক্রবারও দিনও বলেছে। আসুন আরো ঝগড়াটাকে আরো থামবে কি আরো বাড়িয়ে দিচ্ছে। আরো বলে না কি ঝগড়া করতে হয় না কি বেরাস না, কেন থামছে না? দেখুন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে নাকি দাঙ্গা করানো হয়েছে, কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু তাদের অভিজ্ঞতা অন্য বলছে। স্থানীয় মসজিদ থেকে কিছু দুষ্কৃতকারী ইমাম সাহেব না কে আমরা জানি না, কিন্তু যদি কোনো ইমাম এই কাজ করে থাকে, আমার মনে হয় তার ইমামতি করার মতো নৈতিক অধিকার আর নেই। তিনি একজন ধর্মের গুরু, তার উচিত ধর্মে কোনটা ভালো কোনটা খারাপ তার শিক্ষা দেয়া। কিন্তু তিনি যদি এই কাজ করে থাকেন, বা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের কাজ হয় যে দাঙ্গা উস্কানো হচ্ছে, মুখ্যমন্ত্রী তো কথায় কথায় অভিযোগ করেন যে কংগ্রেস, বিজেপি, সিপিএম সবাই নাকি দাঙ্গা করাচ্ছে, তাহলে স্থানীয় মানুষ যে বলছে যে মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে, এটা আমিও আগে আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে কিছু মানুষ, কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না যারা এই ধরনের উস্কানিমূলক কাজ করেছে? আমরা তো জাভেদ শাহিম সাহেবের বড় বড় ডায়লগ শুনলাম যে পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলে তাদেরকে হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার। তো কেন এখনো পর্যন্ত তদন্ত কি কেউ জানে না? কোনো প্রিলিমিনারি রিপোর্ট আসেনি। আপনারা পেয়েছেন কোথাও? সাংবাদিকদেরকে পুলিশ ব্রিফ করেছে, রাজ্য সরকার ব্রিফ করেছে? আমার অন্ততপক্ষে জানা নেই। কারা করলো এটা? কোন দুষ্কৃতকারীরা করলো? কোনো রিপোর্ট, কোনো তদন্ত নেই। মুখ্যমন্ত্রী একটা আজকে ঘোষণা করলেন, তার উপরে এবার তদন্ত রিপোর্ট তৈরি হবে, ব্যাকডেটেড সমস্ত কিছু তৈরি হবে। কিন্তু স্থানীয় মানুষরা সম্পূর্ণ আলাদা কথা বলছে। মাসিমা আমাদের অনেক বয়স্ক মানুষ, তাকেও এই বৃদ্ধা বয়সে, এই বয়সে নদী পার হয়ে রাত্রিবেলা পালাতে হয়েছিল। এবার ওনার মুখ থেকে শুনুন।
জল লাগলে জল আছে কিনা? মাসিমা সেদিন কি হয়েছিল বলুন। মুখের কাছে নেই কিছু, মুখের কাছে নেই। অন করা হয়নি মনে হয়। আমি এলাম ভয়ে ভয়ে ভাত রান্না করছি, হাঁড়ি করে দিয়ে ওরা চারদিক থেকে দেখছি বাগান থেকে আমার বাগানে বাড়ি মাঠে ওরে বাড়ি আমারই শেষ মাঠে। তো ওই বাড়িটা থেকে আমি বলছি তো হয় না, তো ওরকম ভাবে আমি বললাম কি খাবো খাবো করছি, যে ওরা হালকা করে চলে এলো মানে সুলেতলা দিক থেকে সঞ্চরবাজার দিক থেকে। আমি জাল ছিঁড়ে দিয়ে তখন তাড়াতাড়ি করে আমি পালিয়ে গেছি, আমি কিছু কাজ করতে পারিনি। এই জিনিসটাই আমি করে এসেছি। আমার বাড়ি ঘর লুট করে নিয়েছে, আগুন ধরে পুড়ে দিয়েছে। আমার বাড়িতেও কিছু কিছু না সুপ্রিম কোর্টে সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন, বলেছেন অবিলম্বে হিংসা বন্ধ হওয়া উচিত। দেখুন, সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আশা করি পশ্চিমবঙ্গ সরকারকে সম্বিত ফিরে পেতে কিছুটা হলেও সাহায্য করবে। আজকে আমরা স্বর্গীয় হরগোবিন্দ দাস এবং তার পুত্র স্বর্গীয় চন্দন দাসের স্মৃতিতে আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি। আজকে এই বেদবোনা গ্রাম পঞ্চায়েত এবং শমশেরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের যারা ব্যক্তি তারা আজকে কলকাতায় এসেছেন এবং কলকাতায় এসে আপনাদের কাছে তাদের কথা বলেছেন, তাদের দুঃখ দুর্দশার কথা বলেছেন। আমরা এই উপলক্ষে কতগুলো দাবি রাখছি। নাম্বার 1, যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে এবং এই বাড়ির মধ্যে দোকানও ইনক্লুডেড। যাদের যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে, আজকে তো সকালবেলা তৃণমূল কংগ্রেসের লিডার, হিন্দু অবশ্যই, তার দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন কেউ পুড়িয়ে দিয়েছে, জেলার এসপি আনন্দ রায় সম্ভবত, তিনি বলছেন যে না, সম্ভবত শর্ট সার্কিট হয়েছে। অর্থাৎ এখনো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে, যেটা হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং শুধু তাই নয়, নতুন বাড়ি করে দেওয়ার দাবি এবং দোকান করে দেওয়ার দাবি নয়, তার সাথে সাথে আমরা বলছি যে প্রত্যেককে সেই পরিবারের যারা সেই পরিবার পিছু 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম দেওয়ার ব্যবস্থা। প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পার্মানেন্ট সরকারি চাকরি, সিভিক ভলেন্টিয়ারের চাকরি ধরালে হবে না, ওটা চাকরি নয়, ওদের পেনশন নেই, ওদের জিপিএফ নেই, কিচ্ছু নেই। সঠিকভাবে সরকারি কেন্দ্রীয় সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা হবে। আর আমরা যতদিন বা যতবার এই গ্রামবাসীদের সাথে কথা বলেছি ফোনে বা নিজে আমি গিয়ে রিফিউজিদের সাথে কথা বলেছি, প্রত্যেকেরই একটা বক্তব্য, সেখানে একসময় বিএসএফ ক্যাম্প ছিল। স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছেন যে সেখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে। রাজ্য সরকার যদি লেখে, ডিএম যদি লেখে, করে আনার দায়িত্ব আমাদের, আমরা কেন্দ্র সরকারে আছি, আমরা সেই ব্যবস্থা নেব। কিন্তু রাজ্য সরকারকে ডিমান্ড করতে হবে। কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা, যদি কোর্টের রায় না আসতো এরা কেউ বাঁচতো না, আমি বলে দিচ্ছি আজকে। তার কারণ কি, বিএসএফ তার নিজের এখতিয়ারে, আপনারা জানেন বিএসএফ এর দায়রা বাড়ানো হয়েছে, 50 কিলোমিটার পর্যন্ত তারা করতে পারে। যখন তারা নেমেছিল পরিস্থিতি সামাল দিতে, ডিএম এর উপর নবান্ন থেকে ফোন যায়, মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন না মুখ্য সচিব করেছে আমার জানা নেই, ডিএম বিএসএফ কে বলে যে আজকে সন্ধ্যের পর আপনারা উঠে যান, আর দরকার নেই আপনাদের। অথচ গ্রামবাসী কি বলছে, পুলিশ নাকি তাদের জীবন বাঁচাতে পারছে না, পুলিশ থেকে বাঁচাতে পারেনি পুলিশের সামনে। এবং আমি বলছি এটা প্যাটার্ন, আপনারা লক্ষ্য করুন। দেখুন, এরা পুলিশের উপর বিন্দু মাত্র পর্যন্ত ভরসা নেই। কেন জেলার এসপি, ডিআইজি, কেন তারা নিজের পদে বহাল থাকবে অপদার্থগুলো? এবং আমার কাছে খবর আছে যে গ্রামগুলোতে ডাকবাংলো পাড়ায়, ডাকবাংলো মোড়ে দাঙ্গা হচ্ছিল, পুলিশ ওই মোড়ে দাঁড়িয়েছিল। তারপরে যখন দাঙ্গাকারীরা গ্রামের ভিতরে ঢুকে যায়, বাড়িঘর পোড়াতে পরে ভয়ে কোনো পুলিশ ঢোকেনি যতক্ষণে বিএসএফ আসে। বিএসএফ আসার পর
বিএসএফ কে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে যায়, ভাবতে পারেন? মানে পুলিশ ভয় পাচ্ছে, বিএসএফ কে বলছে পারলে আমার প্রাণ বাঁচাও। আর ডিজি সাহেব ওখানে এক গাদা ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় ছবি তুলছেন, কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ পাননি। সেখানে আজকে আমরা এখান থেকে সোজা ডিজির অফিসে যাব এবং এদের দুঃখের কথা এরা সামনে, ডিজির সামনে দাঁড়িয়ে ডিজির কান খুলে শুনতে হবে। আমরা গিয়ে ডিজির সামনে শান্তিপূর্ণভাবে আমরা এখন ডিজি অফিসে যাব, ডিজি পুলিশ, ডিজি ভবানী ভবন, সেই ভবানী ভবনে গিয়ে ডিজি সাহেবের জন্য অপেক্ষা করব কখন মহামানব দর্শন দেবে আমাদের, এবং এরা তাদের দুঃখের কথা সরাসরি ডিজি পুলিশকে বলবে, কারণ এদের ক্যাম্পে ডিজি সাহেব যেতে পারেননি, উনি বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখুন তো কে দায়ী, সেটা এদের কথাতে স্পষ্ট না। ভিকটিম কে? হু ইজ দ্য ভিকটিম? আজকে যে দোকান পুড়ে গেল, সেটা তৃণমূল কংগ্রেসের নেতা দোকান পুড়ে গেছে, ঠাকুর ঘর পুড়িয়ে দিয়েছে, ঠাকুরের ঘর রাখেনি, কিচ্ছু রাখেনি, বাচ্চার গলা টিপে ধরেছে, চাল গালা রাখেনি, কিচ্ছু রাখেনি, ছিল না। বর্ডার থেকে বিজেপি বাংলাদেশিকে ঢোকাচ্ছে, বিএসএফ কি করছিল? আমরা তো আর বর্ডার পাহারা দিই না। এই কোট আনকোট এই শব্দের উত্তর দেখুন, এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে, যেখানে এই রাষ্ট্রের হোম মিনিস্টার অ্যাট দ্য ফ্লোর অফ দ্য হাউস, আপার হাউস এবং লোয়ার হাউস, লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই দাঁড়িয়ে বলেছেন গোটা দেশের মধ্যে প্রায় 600 কিলোমিটার মতো ফাঁকা বাউন্ডারি আছে যেখানে ফেন্সিং হয়নি, তার মধ্যে 100 অড কিলোমিটার মতো, 100 সামথিং অড কিলোমিটার মতো কোনো বাউন্ডারি দেওয়া সম্ভব না, ফেন্সিং দেওয়া সম্ভব না। কোথাও পাহাড় আছে, কোথাও পর্বত আছে, কোথাও নদী আছে। 450 কিলোমিটার বর্ডার ফেন্সিং দেওয়া যায়নি, ওপেন আছে, ওপেন। কোথায় সেটা? মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গে। কেন দেওয়া যায়নি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জায়গা দেননি, জমি দেননি। অমিত শাহজি কি করেছেন? মাত্র একটা নয়, দুটো নয়, 10 খানা রিমাইন্ডার লেটার পাঠিয়েছেন। তার বেশি তো কিছু করতে পারেন না। দেশভক্তি তো কাউকে আপনি জাগাতে পারবেন না। দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি কিভাবে জাগাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসে থাকা, তার পরিবারের লোকেদের সিংহাসনে বসে থাকা দিয়ে কাজ। দেশের প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই। দেশ চুলোই যাক, মমতার কি, মুখ্যমন্ত্রীর কি? সেজন্য 10 বার চিঠি দেওয়ার পর ভারতবর্ষের হোম মিনিস্টার, শুধু তাই নয়, মাননীয় হোম মিনিস্টারকে কিম্ভূত কিমাকার বলে গালি দেওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার সাহেবকে একবার রিকোয়েস্ট করার পর নবান্নে গেছিলেন ওনার চেম্বারে, গিয়ে সেখানে বসে মাননীয় গৃহমন্ত্রী ভারবালি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন, আমার 72 খানা পোস্ট দরকার, বিএসএফ এর পোস্টের জন্য জমি দরকার, আমাকে দিন মাননীয় মুখ্যমন্ত্রী। ভারবাল রিকোয়েস্ট, 10 খানা অফিসিয়াল চিঠি, তারপরেও ফেন্সিং হয়নি। মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। লজ্জা লাগে না? বিজেপি ওখানে কোথায়? বিজেপি কিভাবে ওখানে বিজেপি করবে কারা? এরা বললো না 4-5 হাজার মুসলমানের মধ্যে 100 ঘর হিন্দু থাকে। 4-5 হাজার মুসলমান, তারা কেউ বিজেপি করে না, সবাই অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে, কখনো কখনো পিএফআই করে, যখন যেমন তখন তেমন করে। আর আগে বাংলা হয়ে যাক, বাংলা হয়ে যাক। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই হাইপোথিসিসটাই তো ভুল। এত লোক তো বাংলাদেশ থেকে ঢুকে যেতে পারে না। এরা কি বলছে? 4-5টা গ্রামের নাম বললেন তো, কোন গ্রাম থেকে এসছে? দিদি আবার গ্রামগুলোর নাম বলে দিন তো, কোন গ্রামগুলোর নাম বলছেন? আমার মনে নেই কি কি গ্রাম ছিল যে গ্রামের লোকেরা এসেছিল। 4টে গ্রামের লোকেরা এসে বলছিল, গ্রামগুলোর নাম বলুন। হিজলতলা, শামসাদগঞ্জ, সুলিতলা, দিগরি। এই গ্রামগুলো থেকে লোকগুলো এসেছিল। আর আছে? এই 4টে গ্রাম থেকে লোকগুলো এসেছিল। এই গ্রামগুলো কি বাংলাদেশে? গ্রাম থেকে এসে মুখ বেঁধে বেঁধে তা বলছে বাইরকার লোক, বান করে বলছে চিনতে পারছি, তা বলছে বাইরকার লোক আমরা।
পুরো প্ল্যান করে চলছে। করেছে। ওরাই মারছে, ওরাই কাটছে, আর ওরাই ফাঁসাচ্ছে, আর ওরাই হিন্দুর গ্রামে আসছে, মারছে, জোর করছে, ফের ওরাই ফের হিন্দুরাকে ফাঁসাইছে। হিন্দুরা যায় বিনা অন্যায়কে কেউ ক্ষতি করতে, গম চালাচ্ছে। শুধু শান্তি রক্ষার দায় মুসলিমদের নয়, হিন্দুরা কি করবে তাহলে? মুখ্যমন্ত্রী এত কথা বলার পর তোহা সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর আশকারাতে এত বড় বড় কথা বলছেন। এটা যদি অন্য কোনো রাজ্য হতো না, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার জন্য তোহা সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন। এটা যদি যোগী সাহেবের রাজত্ব হতো, তোহা সিদ্দিকীকে কান ধরে জেলের ভিতরে থাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য। এ বুড়ো হয়ে গেছে, তাও লজ্জা লাগে না? আপনি কোন ইসলামের কথা বলেন? কোন ইসলাম ধর্মের শিক্ষা দিন যে যারা বলে মহিলার বুকের গিয়ে কাপড় টেনে ধরতে, এটা ইসলাম? রাস্তা দিয়ে বিড়ি দিতে যাব, তাও মুসলমানের ছেলেগুলা ঠিস মারবে, আর মুসলিমের ছেলেগুলা, এই মুসলিমের মেয়ে যায় তো হিন্দু ছেলে কয়টা ঠিস মারে, কয়টা ঠিস মারে। দেখুন বুকের ব্যথা এদের কতটা। আর হিন্দুর মেয়েকে টিভিতে দেখাও না, টিভিতে দেখো, মোবাইলে দেখো, সবকিছুতেই বেশিরভাগ হিন্দুর মেয়েকে ক্ষতি করছে। তাও তো হিন্দুরা সবকিছু জেনে ও সহ্য করে থাকছে, অন্যায় করতে যায় না খো, তাও ফের ওদের বের বেশি রক্ত। এরপরেও এরা এই ধরনের কথা বলছে, যে কথা অত্যন্ত উস্কানিমূলক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির উপস্থিতিতে বলা হয়েছে এগুলো কথা। তাও নিচে মুড়ি করে আমরা চলে চিফ আসবো। সেক্রেটারির উপস্থিতিতে এগুলো বলা হয়েছে। আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ষড়যন্ত্রকারী বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। না না, আমি মাননীয় মুখ্যমন্ত্রী একটু সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের কেয়ারলেসলি কথা বলতে পারেন কি করে? কোনো তথ্য প্রমাণ নেই। একজন স্থানীয় লোক তো ভিডিও করবে রে ভাই, যে হ্যাঁ বিএসএফ দরজা খুলে দিয়েছে, হাজারে হাজারে মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে তাহলে দাঙ্গা লাগাতে। যখন পিএফআই এর সবাই, যে পিএফআই এর অ্যারেস্ট করা উচিত, পিএফআই এর সবাই আপনার বিধায়ক মনিরুলকে ছিল, সেদিনও তো মনিরুলকে কান ধরে উঠবোস করানো উচিত ছিল। তখন পিএফআই কে আশকারা দেবেন, দুধেল গাই বলবেন, আর পরে সেই পিএফআই তো লাথি মারবেই। এখন আমরা ডিজি অফিসে যাব এবং ডিজি সাহেবের সাথে এদের সাথে দেখা করাবো, এবং এরা নিজের মুখে ডিজির কাছে, ডিজি পুলিশকে তার নিজেদের দুঃখ দুর্দশার কথা বলবে। সবাইকে ধন্যবাদ।